ওয়েলকাম। এসএলএসটির বা এসএসসির গ্রুপ সিডির কেসটা নিশ্চয়ই আমাদের মনে আছে তো, না আমরা সবাই ভুলে গেলাম? সেখানে কিন্তু আরও বড় বা বেশি মাত্রায় দুর্নীতি হয়েছিল বলেই কিন্তু অভিযোগ। সেখানে যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করার একটা নির্দেশ ছিল এবং অযোগ্যদের একটি তালিকা কমিশন কিন্তু প্রকাশ করেছে। এবারে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, হাইকোর্টে এটা নিয়ে আবার শুনানিতে দেখা গেল যে সবচেয়ে বেশি এখানে কিন্তু সে অযোগ্যদের লিস্ট প্রকাশেও কিন্তু এখানেও সেই যাকে বলে ঘাবলা, অর্থাৎ অযোগ্যদের লিস্ট কিন্তু ঠিকঠাক প্রকাশিত হয়নি। বহু অযোগ্য বা টেন্টেড আছেন যাদের নাম এই লিস্টে নাকি আসেনি বলেই অভিযোগ। সংবাদপত্র খবরটা কয়েকদিন আগেই বেরিয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করব ভেবে অন্য খবরের জন্য এটা করা হয়নি। গ্রুপ সিডিটা কিন্তু আমাদের এটা কিন্তু ভুলে যাওয়ার জিনিস নয়। এখানে যারা যোগ্য ছিলেন তাদেরও কিন্তু চাকুরিটা গেছে, এবং যারা শিক্ষক ছিলেন 16 সালে তারা তো যাই হোক তবু বেতনটা পাচ্ছেন। এই শিক্ষাকর্মী যাদের ওপর বিদ্যালয় ব্যাপকভাবে নির্ভর করে তারা কিন্তু বেতনহীন অবস্থায় আছেন। কতগুলো অযোগ্যর জন্য যোগ্যরাও কিন্তু আজকে এই রকম সমস্যায় পড়েছেন। সবাই অযোগ্য সেটা কিন্তু নয়, নিশ্চয়ই বহু যোগ্য এর মধ্যে আছেন, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। কি হয়েছে বিষয়টা, যে কোর্টে যেটা অভিযোগ এসছে যে আইনজীবীরা যেটা বলছেন যে না, এখানে যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টের মধ্যে এমন বহু নাম নেই যারা অযোগ্য, অর্থাৎ যারা চাকরি কিনেছেন বলে অভিযোগ, এমন অনেকের নাম নেই। সবচেয়ে বড় কথা যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও বহুজন নিয়োগ পেয়েছেন, তাদের নাম কিন্তু এই অযোগ্যদের তালিকায় কমিশন প্রকাশ করেনি। এবারে সব কিছু শুনে যেটা বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ সেদিনের মতন দিয়েছেন, যে 4 সপ্তাহ টাইম দিয়েছেন, যে এই 4 সপ্তাহের মধ্যে কমিশনকে একদম ক্যাটাগরি ওয়াইজ নাম লিস্ট প্রকাশ করতে হবে, যে ইনার নাম ইনি এইভাবে দুর্নীতি করে অযোগ্য, এই কারণে অযোগ্য, সেই ক্লারিফিকেশনটা দিতে হবে। যে সাদা খাতা, এক্সপায়ারি প্যানেল পরীক্ষা না দিয়ে, বা আপনার যে ওএমআর টেম্পার করে, এই ধরনের সমস্ত তথ্য দিয়ে তালিকাটা প্রকাশ করতে হবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, তার আগে যেটা আসছে, এর সাথে যদি আর একটা নির্দেশ হতো সেটা কি বেশি ভালো হতো না? যে তার পাশে একটা কলামে কার দ্বারা তিনি এখানে অযোগ্য হয়েও যোগ্য হয়েছেন সেটাও যদি উল্লেখ করা থাকতো, অর্থাৎ আগেও আমি বলেছিলাম ইনি তো খদ্দের, দোকানদারের নামটাও যদি দেওয়া থাকতো সেটা মনে হয় আরও বেশি ভালো হতো, যে আমি তো দুর্নীতি করে পেয়েছি কিন্তু কার দ্বারা পেয়েছি সেই নামটাও পাশে তার ছবি সহ থাকলে বোধহয় আরও বেশি ভালো হতো আমাদের জন্য, সবার জন্য বলছি কথাটা। সত্যি খুব রাগ, ক্রোধ, দুঃখ, ক্ষোভ থেকে কথাগুলো বেরিয়ে আসে। আপনাদেরও নিশ্চয়ই মনের অবস্থাটা বুঝতে পারছি, যারা বেকার ভাই বোনেরা রয়েছেন। আমার মুখের গ্রাস যদি অন্য অযোগ্য কেউ নেয় সেটা কষ্ট লাগারই কথা। এবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু পর্যবেক্ষণ বিচারপতির, তিনি বলেছেন যদি এই নির্দেশটা গ্রুপ সিডির ক্ষেত্রে কার্যকর করা যায় তাহলে 2016 নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষকদের ক্ষেত্রেই বা কেন এসএসসি পারল না? সেখানেও তো এই অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকার কথা বলা হয়েছিল, এবং কে কোন ক্যাটাগরিতে অযোগ্য সেইটা এর আগে নির্দেশ দিয়েছে, সেখানেও দানাই বানাই করেছে এসএসসি, সেটাও কিন্তু একবার স্মরণ করিয়ে দিয়েছে। এবারে সেটা যদি বেরোয় তাহলে কিন্তু এসএসসির ওপরে এক্ষেত্রে আরও বেশি প্রেশার বাড়বে। এবারে 4 সপ্তাহ পর কমিশন কি হলফনামা দেয়, কি করে, কারণ আমরা গতকালকেই দেখেছি তো, একটি ভিডিওতে আলোচনা করলাম যে কমিশন আগে বলেছিল যে আমরা ওএমআর আপলোড করে দেব, সেই কমিশনই নভেম্বরের 27 তারিখ বললো ঠিক আছে আমরা ওএমআর আপলোড করতে সময় লাগবে। এই কমিশনই আবার 1 মাস 1.5 মাস পরেই বলছে যে না, এই এত ওএমআর আপলোড করা সম্ভব নয়, আমাদেরকে যে ক্যান্ডিডেট ফিস দিয়ে তারটা দেখুক। অর্থাৎ এদের আইনজীবী আদালত একবার এক এক কথা বলছে। এবার দেখা যাক যে এই মামলাটা কত দূর যায়, এবং গ্রুপ সিডিটাও কিন্তু স্বচ্ছভাবে নিয়োগ করা প্রয়োজন। আমরা যেমন শিক্ষকদের
পক্ষে ছিলাম। এই শিক্ষাকর্মী যাদের ওপরও কিন্তু বিদ্যালয় নির্ভর করে, এরাও কিন্তু আরও বেশি সমস্যার মধ্যে রয়েছেন। যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, আজকে তাদের অবস্থাটা ভাবুন। তাদেরও তো পরিবার আছে, সব নিয়ে তারা কিন্তু বেতনহীন অবস্থায় রয়েছে। কি মনে হয় কোন পথে যেতে পারে? আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।